স্যার স্যার এই ডিভাইসটা দৌড়তে দৌড়তে ওর পকেট থেকে পড়ে গেছিল। অভিজিৎ, তুমি একদম ঠিক কথা বলছো। ওইখানে সিঁড়ির ওপর যে জুতোর চিহ্ন ছিল সেইটা, আর এই জুতোর চিহ্নগুলো, এই দুটোই আলাদা। খুনির কোনো সাথীও ছিল, ওরা দুজন ছিল। স্যার, বাইরের একটা লোক একটু গন্ডগোলের মনে হলো, তার পেছু নিলাম। ও তো পালিয়ে গেল স্যার, কিন্তু পালানোর সময় ওর কাছ থেকে গিগার কাউন্টারটা পড়ে যায় স্যার। গিগার কাউন্টার, রেডিও অ্যাক্টিভ ওয়েভ মেজার করার ইনস্ট্রুমেন্ট। এইটা এমন দামি ইনস্ট্রুমেন্ট চোরেদের কাছে আসলো কি করে? একটু দেখো তো। বস, এরকম জিনিস তো আমি প্রথমবার দেখছি। এটা কোনো এক্সপার্ট দিয়ে কনফার্ম করি। স্যার, একটা কথা আমি বুঝতে পারছি না, এই লোকটা 3 ঘন্টা আগে মারা গিয়েছে, আর ওই যে লোকটা এক্ষুনি পালিয়ে গেছে, যার হাতে ওই গিগার কাউন্টার ছিল, ও এখানে কি খুঁজছিল? সেটাই খুঁজছে, যেটা এখন পর্যন্ত পায়নি ও। আমাদের চলে যাওয়ার জন্য অপেক্ষা করছিল ওরা। এই গ্যাংয়ের খোঁজ নিতে হবে, সেখান থেকেই জানা যাবে এরা কি চুরি করেছিল। এই, কি করছিলি? কি হচ্ছে? কিছু না ভাই, এই আমার ওয়ালেটটা কেউ একটু বের পেছনে করার যাও। চেষ্টা করছিল। সরো। আরে এটা এটা তো ওয়ালেটে ছিল না। খুলি নম্বর 10, তেওয়ারি চক। এ তো অ্যাড্রেস। এই, তুই ওয়ালেটে হাত দিয়েছিলি? না না স্যার, এ আপনি কি বলছেন? আমি কিছু করিনি। এই, তুইও কি পকেট মার নাকি? চুরি করছিস তুই? না না স্যার, আপনি আপনি কি বলছেন স্যার? আমি ভদ্রলোক, আমি কিছু করিনি, আমি চোর ঠিক নই। আছে, ঠিক আছে, সরি, আপনি যেতে পারেন। সরি। একটা কাজ করা যাক, খলি নম্বর 10, তেওয়ারি চক, ওখানে গিয়ে দেখা যাক। জানি না ভাই, এমন মনে হলো যে কেউ পিছন থেকে হাত দিচ্ছিল পকেটে। এই হলো দয়া, 10 নাম্বার বাড়ি। চলো গিয়ে দেখি। তুমি তো সেই যেখানে আমি জিজ্ঞাসাবাদ করছিলাম, যেখানে এটা আমার পকেটে এসেছিল। আগে স্যার, আমার নাম প্রকাশ। আমি হলাম সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছেন। আসুন স্যার। চিঠি দিয়ে এখানে ডেকে আনার মানেটা কি? রাজু আর শিবাকে তুমি? না না স্যার, ওটা আমি নই। আমি এই দলের প্রধান, আর এই ছেলেগুলো আমার জন্য কাজ করে। আর তুমি নিজেই আমাদের এখানে ডেকে আনলে? হ্যাঁ, এটা জানার পরেও যে আমরা তোমাকে অ্যারেস্ট করতে পারি? স্যার, রাজু আর শিবার কেসটায় আমি আপনাদের সাহায্য করতে পারি। তার বদলে আপনি আমাকে আর আমার ছেলেদের সাহায্য করবেন। এই, তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, সিআইডি। আর আমরা কোনো অপরাধীর সঙ্গে এইসব সৌদাবাজি করি না, বুঝেছিস? নিশ্চয়ই কোনো বড় সমস্যায় তুমি ফেঁসে রয়েছ, না হলে আমাদের এখানে ডেকে আনার রিস্ক নিতে না। একদম তাই। খুব বিপদের মধ্যে আছি স্যার, আমাদেরকে বাঁচান। কেউ একজন আছে স্যার, যে একজন একজন করে আমার ছেলেগুলোকে মেরে ফেলছে স্যার। আমাদের বাঁচিয়ে দিন। চাইলে আপনারা ওদের জেলে রেখে দিন স্যার, কোনো আপত্তি নেই, কিন্তু স্যার সাহায্য করুন স্যার। আচ্ছা, রাজু আর শিবা ছাড়া আর কেউ মারা গেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, কালকেও আমার একটা ছেলেকে কেউ মেরে ফেলেছে স্যার। একে কেউ একে চেনে? হ্যাঁ সাহেব, এ তো আমাদের এই সিগন্যালের সার্কেলটার ওখানে ভিক্ষে করতো। এ তো ভিখারি। এ ভিখিরি নয়, পকেট মার। তাছাড়া ওর জামা কাপড় থেকে ভীষণ মদের গন্ধ আসছে।
মনে হয় মদ খেয়ে ও কিছু ঝামেলা পাকিয়েছিল। ছোটখাটো পকেট মারছিল, এই জন্য পুলিশও কিছু করেনি। মরে গেছে তো গেছে, মদ খেয়ে ঝামেলা করছিল আর এই বলে কেস বন্ধ করে দিয়েছে। কিন্তু স্যার আমি জানি রাকেশ এই ধরনের কিছু করবেই না স্যার। ও ও মদ ছুঁয়ে পর্যন্ত দেখতো না স্যার। স্যার কেউ ওকে মেরে ফেলেছে আর এমন দেখিয়েছে যেন মদ খেয়ে খুব ঝামেলা করেছে ও। আর তারপরে ওই শিবা আর রাজু। না, তোমরা কিছু তো করেছিলে, যার জন্য এক এক করে তোমাদের কেউ মারছে। জানি না স্যার, আমি একদম বুঝতে পারছি না এসব কিভাবে হচ্ছে স্যার। সেটা আমরা জেনে যাব। তুমি এখন শুধু আমাদের নিজের গ্যাং সম্পর্কে সবকিছু বলো, কিচ্ছু লুকোবে না। ওকে স্যার। স্যার আমরা পকেট মারি আর ছোটোখাটো চুরি চামারি করি। এই শহরে যতগুলো ট্রাফিক সিগন্যাল আছে ওখানে আমারই সব ছেলেরা থাকে, তাও প্রায় 150 জন হবে। মানুষ একটু বেখেয়াল হলেই আমরা চুরি করে নিই, আর চুরি করে সব মাল এক জায়গায় হয়, সব আমার কাছে আসে, ওখান থেকে আমি আমার ভাগটা বুঝে নিই আর বাকি যা পড়ে থাকে ছেলেদের মাঝে ভাগ করে দিই স্যার। খারাপ কাজের খারাপ ফল। লোকের কষ্টের টাকা মারছিস, হ্যাঁ? আর এখন নিজে বিপদে পড়েছিস বলে আমাদের ডাকলি। নিশ্চয়ই তোমার ছেলেরা এমন কোনো কাজ করেছে যার মূল্য ওরা নিজের জীবন দিয়ে শোধ করছে। স্যার উপকার করুন স্যার, আপনারা চাইলে স্যার এই নিন, এখানে অনেক টাকা আছে, যত টাকা চাই না এই নিন স্যার। স্যার এই নিন, চাইলে আপনারা সব টাকা নিয়ে যান। এসব করে তোমরা শাস্তির থেকে রেহাই পাবে না, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। জেল যেতেই হবে তোমাদের, বুঝলে? ঠিক আছে স্যার, জেলে যাব তাতে আপত্তি নেই স্যার, অন্তত বেঁচে তো থাকবো। এই রাজু, শিবা আর রাকেশ, এরা তিনজন তোমায় কখনো বলেছিল তাদের শত্রুদের ব্যাপারে, বা এমন কোনো কথা যা এদের তিনজনের মধ্যে কমন ছিল? না স্যার, এরকম কিছুই বলেনি ওরা। তোমার এই তিনজন এরা কোন এরিয়ায় পকেটমারি করতো? বাইরে সার্কেলের ওখানে, ওই যে সিগন্যাল আছে না ওইখানে। এরা তিনজন ওই সার্কেলের সিগন্যালের মধ্যে কি, মানে এই সিগন্যালে কি পকেটমারি করতো? আগে স্যার। তার মানে খুনি ওই সমস্ত পকেটমারদেরই খুন করছে যারা ওই সার্কেলে পকেটমারি করতো। কিন্তু স্যার ওই সিগন্যালের কাছে আরো 10টা ছেলে কাজ করে। খুনি ওদের কাছে পৌঁছানোর আগেই আমাদের ওই ছেলেদের কাছে পৌঁছতে হবে। সরি সালুঙ্কে, আমার জন্য অপেক্ষা করতে হলো। আরে প্রচুর দরকারটা busy যখন ছিলাম। আমার, তখন তো আমাকে অপেক্ষা করতেই হবে না? না না, এরকম কথা বলো না। থ্যাঙ্কস এ লট তোমার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস বলো না, নিজের পুরনো বন্ধুর জন্য একটু সময় তো বের করতেই পারি আমি। সো নাইস অফ ইউ। আচ্ছা বলো, কি মনে করে আজকে? আসলে তোমাকে এইটা দেখাতে চাই। সালুঙ্কে, এটা তো গিগার কাউন্টার। আই নো ভাই, এটা গিগার কাউন্টার, কিন্তু এত ছোট্ট গিগার কাউন্টার। হ্যাঁ সালুঙ্কে, এটা যথেষ্ট ছোট আর যথেষ্ট শক্তিশালীও বটে। এটা খুব ছোট রেডিয়েশনেরও খোঁজ দিতে পারবে। কিন্তু এটা তুমি পেলে কোথায়? এটা আমি একটা অপরাধীর কাছ থেকে পেয়েছি। হোয়াট? অপরাধীর কাছ থেকে এরকম একটা ডিভাইস? হ্যাঁ, কেন, কি হয়েছে? এত চমকে গেলে কেন? অপরাধীর কাছে থাকতে পারে না? সালুঙ্কে, এটা লেড আর টাইটানিয়াম দিয়ে তৈরি। এটার কোডও ক্র্যাক করা সম্ভব নয়, আর এটাকে কোনোভাবে নষ্টও করা সম্ভব নয়। ইউনো, এরকম ধরনের ডিভাইস তো আমাদের ল্যাবেও নেই। তো তোমার কি মনে হয় এটা ও কোত্থেকে পেয়েছে? সরকার, গভর্নমেন্টের কাছ থেকে। সরকারের কিছু বিশেষ লোকের জন্য এই ডিভাইস তৈরি করা হয়েছে। সাধারণ মানুষ তো এটার ব্যাপারে কিছু জানেই না। সরকার, গভর্নমেন্ট, তার মানে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট। প্রকাশের গ্যাংয়ের যতগুলো মেম্বারদের আমরা পেয়েছি তারা প্রত্যেকেই ঠিক আছে, না কারো উপরে আক্রমণ হয়েছে আর না কেউ মারা গিয়েছে। দেখা যাক এই ঠিকানায় আমরা কি জানতে পারি। তোমার কি মনে হয় খুনি কেন শান্ত হয়ে গেছে? হতে পারে ও যা চেয়েছিল সেটাও পেয়ে গেছে।
আবার এটাও হতে পারে যে ও নিজের স্ট্র্যাটেজি বদলে দিয়েছে। স্যার, যদি তা সত্ত্বেও আপনার আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই রইল রয়ের বসের নাম্বার। আপনি এনার সঙ্গে কথা বলে আমার সম্পর্কে যা ইনফরমেশন চান নিতে পারেন। প্যাট্রিক, এই সমস্ত কিছু চক্রান্তে রয়ের ভূমিকা কি? স্যার, আসলে এটা আমাদের একটা সিক্রেট অপারেশন। এটা এমন কি সিক্রেট অপারেশন যা গুন্ডা বদমাইশ আর পকেটমারদের সঙ্গে জড়িত আছে? জড়িত নয় স্যার, কিন্তু এরা কিছু একটা চুরি করেছে আর সেটাই ফিরিয়ে আনার জন্য এই পুরো অপারেশন। কি কি চুরি করেছিল ওরা? স্যার, সেই ব্যাপারে কারোর সঙ্গে কোনো আলোচনা করার পারমিশন আমাদের নেই। দেখো, সিআইডির ওপর তোমাকে ভরসা রাখতেই হবে, না হলে আমরা তোমাকে কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে স্যার, কিন্তু এই কথাটা প্লিজ আপনার আর আমার মধ্যেই যেন থাকে। স্যার, আসলে সরকারের একটা গোপনীয় নিউক্লিয়ার ইউনিট আছে যার মধ্যে সায়েন্টিস্টরা একটা টপ সিক্রেট প্রজেক্টে কাজ করছে। এই প্রজেক্টের ব্যাপারে বেশি লোকজন জানে না, কিন্তু সেখানকারই একজন এমপ্লয়ি কম্পিউটারের ডেটা হ্যাক করে সব ইনফরমেশন চুরি করে নিয়েছে। স্যার, ওকে আমরা ধরতে চাইছিলাম, কিন্তু তার আগেই ও সমস্ত ইনফরমেশন নিয়ে পালিয়ে গেছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী সেই সমস্ত ইনফরমেশন একটা পেন ড্রাইভে কপি করা হয়েছে। ওই পেন ড্রাইভের মধ্যে নিউক্লিয়ার প্ল্যান্টের সমস্ত ইনফরমেশন রয়েছে। ওই পেন ড্রাইভের দাম এখন কোটি টাকার। যদি ভুল করেও ওই পেন ড্রাইভ কোনো ভুল লোকের হাতে চলে যায় তাহলে দেশের মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমার মিশন ওই পেন ড্রাইভটা ফিরিয়ে আনার। তদন্ত কত দূর এগিয়েছে? স্যার, এখনো পর্যন্ত যে ওই পেন ড্রাইভ আর ইনফরমেশন চুরি করেছে তাকে আমরা ধরে ফেলেছি। ওর নাম হলো মেহুল, কিন্তু ও ওই পেন ড্রাইভটা একটা ব্যাগের মধ্যে রেখেছিল আর ওই ব্যাগটা এখন চুরি হয়ে গেছে। ও, আর যে চুরি করেছিল সে পকেটমার গ্যাংয়েরই কোনো মেম্বার? হ্যাঁ স্যার, কিন্তু মেহুল এই ইনফরমেশন আমাদের দেওয়ার আগে ওর বসের সাথে এই ইনফরমেশন শেয়ার করেছিল। আর এখন মেহুলের বস পকেটমারদের প্রাণে মেরে দিচ্ছে। ইয়েস স্যার, এখন রয়ের টিম আর মেহুলের বসের টিম ওই পেন ড্রাইভটা খোঁজার চেষ্টা করছে। আর বলির পাটা হচ্ছে পকেটমার। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, র চিফ মিস্টার বিজেন্দ্রর সাথে কথা হলো। বিক্রম একজন রয়ের এজেন্ট। উনি রিকোয়েস্ট করেছেন যে এই মিশনটায় আমরা ওকে সাহায্য করি। আচ্ছা। আচ্ছা, পেন ড্রাইভটা কার কাছে আছে জানা জানি না? না স্যার। স্যার, এই সার্কেলে যতগুলো মেম্বারই পকেট মারার কাজ করতো তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওরা তো এরকম কোনো চুরির কথা বললোই না আমাদের। হ্যাঁ স্যার, অনিল আর কিশোর বেঁচে ছিল, কিন্তু ওদের কাছে কিছু জানার আগে ওরা মারা গেছে। হতে পারে ওই পেন ড্রাইভটা এখনো অনিলের কাছেই আছে, বা হয়তো অনিল ওই পেন ড্রাইভটা এই বাড়ির মধ্যেই লুকিয়ে রেখেছে। স্যার, এটাও তো হতে পারে যে খুনি ওই পেন ড্রাইভ নিয়ে পালিয়ে গেছে। হতে পারে, আবার নাও। স্যার, যখন আমরা এখানে এসেছিলাম একটা পকেটমার বেঁচে ছিল, মানে খুনি ওই সময় পালিয়ে গিয়েছিল। জানি না ও সুযোগ পেয়েছিল কি পায়নি। একটা কাজ করি আমরা, এই বাড়িটাকে ভালো করে তল্লাশি করো, প্রতিটা কোণা ভালো করে দেখো, খুঁজে বের করতেই হবে। স্যার, আমরা গিগার কাউন্টারের সাহায্য নিতে পারি। গিগার কাউন্টারের সাহায্যে? ইয়েস স্যার। কিন্তু গিগার কাউন্টার দিয়ে তো রেডিও অ্যাক্টিভিটি মেজার করা যায়। স্যার, ওই যে পেন ড্রাইভটা ছিল ওটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে চুরি করা হয়েছিল। হতে পারে যে ওই পেন ড্রাইভের ওপর সামান্য কিছু রেডিও অ্যাক্টিভ ফিট পড়েছিল। চলো এটাও আমরা করে দেখি।
স্যার হ্যাঁ এই ব্যাগটার থেকে আওয়াজ আসছে। দেখো ব্যাগটার ভেতরে তাড়াতাড়ি। খোলো খোলো খোলো। না স্যার, এটা কিভাবে সম্ভব? গিগার কাউন্টার তো বলছে ব্যাগটার ভেতরেই আছে। না, কিছু না কিছু গোলমাল নিশ্চয়ই আছে। স্যার যদি একবার পেন ড্রাইভটা ওদের হাতে চলে যায় তাহলে সেটা ফিরে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। না, এই পেন ড্রাইভটা ওদের হাতে পৌঁছাবে না। এই বাড়িটাকে ভালো করে আবার চেক করো গিগার কাউন্টার দিয়ে। চলো। স্যার বডির উপর থেকেই বিপ বিপ শব্দটা আসছে। বডিটা চেক করো। স্যার জামার ভেতরে তো কোনো পেন ড্রাইভ নেই। যদি পেন ড্রাইভটা জামা কাপড়ে না থেকে থাকে তাহলে কি পেন ড্রাইভটা স্যার এটাই সেই পেন ড্রাইভ। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার মিশন কমপ্লিট করার জন্য। বাট আই এম রিয়েলি সরি, এটা আমি আপনাদের দেখাতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কোনো ব্যাপার না। আমি একবার আমার বসকেও ইনফর্ম করে দিই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার পেন ড্রাইভ পেয়ে গেছি। ইয়েস স্যার, এক্ষুনি। অলরাইট স্যার, ওকে। স্যার আমাকে এই পেন ড্রাইভ আর গিগার কাউন্টার এক্সচেঞ্জে জমা দিতে হবে। আমি আসি এখন। ইয়া, থ্যাংক ইউ সো মাচ স্যার ওয়ান্স অ্যাগেন। গুড লাক। থ্যাংক ইউ। ওকে। এই পেন ড্রাইভ তো পাওয়া গেল স্যার, কিন্তু খুনি এখনো উধাও। ওর জন্য কোনো জাল বিস্তার করতে হবে স্যার। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার স্যার, একটা একটা পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণ দিয়ে দিল। সেটাই তো বুঝতে পারছি না। ফেডরিক ঠিকই বলেছ, একজন পকেট মার পেন ড্রাইভের জন্য নিজের প্রাণটাও দিয়ে দিল। ওই পেন ড্রাইভটার ব্যাপারে ও কিছুই জানতো না। গোলমাল আছে, নিশ্চয়ই কোনো না কোনো গোলমাল আছে। স্যার টাকার জন্যই বিক্রম বলছিল না এই পেন ড্রাইভটায় কোটি টাকার ইনফরমেশন ছিল। না ফ্রেডি, টাকা যতই হোক না কেন, জীবনের থেকে টাকার দাম বেশি না। একটা কাজ করি আমরা, পকেট মারের গ্যাংয়ের যে বস আছে না, ওকে ফোন করি আমরা। হ্যাঁ হ্যালো প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। হ্যাঁ সালাম সাহেব। দেখো আমি দুটো লাশের ফটো পাঠাচ্ছি, তুমি দেখে বলো, ভালো করে দেখবে ওরা দুজন তোমার গ্যাংয়ের মেম্বার কিনা, অনিল আর কিশোর। হ্যাঁ স্যার। স্যার এই প্রথম ফটোটা যেটা পাঠিয়েছেন সেটা অনিলের। আর দ্বিতীয়টা? ঠিক বুঝতে পারছি না স্যার।
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় জন কিশোর নয়, তাহলে ও কে? যে পেন ড্রাইভ গিলেছিল আর নিজের প্রাণটা দিয়ে দিল? ফেডরিকা, একটা কাজ করো, রয়ের বিজেন্দ্রবাবুকে ফোন করো, জিজ্ঞেস করো ওনাকে। হ্যালো মিস্টার বিজেন্দ্র, আমি সিআইডি থেকে ফোন করছি, ফ্রেডি। একটু আগেই আপনাকে বিক্রম ফোন করেছিল না? কি না? থ্যাংক ইউ স্যার। মাই গড, যে লোকটা ভিতরে মরে পড়ে রয়েছে সেই হলো আসল বিক্রম, যে পেন ড্রাইভের জন্য নিজের জীবন দিয়েছে। কিন্তু তাহলে স্যার, যে এই পেন ড্রাইভটা নিয়ে গেল একটু আগেই, সে ও খুনি ছিল ফেডরিক, খুনি ছিল, যে বিক্রম সেজে আমাদের সামনে এসেছিল। স্যার, এটাই হয়েছিল। আসল বিক্রম যখন পেন ড্রাইভটা খুঁজতে ভিতরে ঢুকেছিল তখনই পেন ড্রাইভটা খুঁজে পাওয়ার আগেই আমরা এখানে এসে পৌঁছই, আর ও পালাতে বাধ্য হয়। ও জেনে বুঝে আমাদের কাছে ধরা দিয়েছিল, যাতে আমাদের সাহায্যে খুব সহজেই ও পেন ড্রাইভটা নিয়ে নিতে পারে। খুব বড় ভুল হয়ে গেছে স্যার, আমাদের বোকা বানিয়ে পেন ড্রাইভ নিয়েও পালিয়ে গেছে। জানেন এবার ওরা কি তাণ্ডব করবে, ওদের থামাতেই হবে। একটা কাজ করো তোমরা, এই বাইরের রোডে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে না, ওর থেকে ওর ছবিগুলো বের করো আর সব জায়গায় পাঠিয়ে দাও। হ্যাঁ স্যার। প্রকাশ, এসিবি প্রদ্যুমান বলছি। নিজের অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাও? তাহলে একটা কাজ করো, অলিতে গলিতে রাস্তায় রাস্তায় তোমার যতজন লোক আছে ওদের সবাইকে বলে দাও একটা ছেলের ফটো পাঠাচ্ছি, সে যেন শহর ছেড়ে পালাতে না পারে। আরে এটা সেই লোকটাই না? হ্যাঁ, এটা সেই লোকটা। চল। হ্যাঁ দাদা, পেয়ে গেছি। এখানে দাঁড় করাতে পারিনি, কিন্তু আগের সিগন্যালে দাঁড়াবে, ওর সাইলেন্সারে কাপড় দিয়ে দিয়েছি।
হ্যালো, হ্যাঁ প্যাকেজ আমার কাছেই আছে। হ্যাঁ আমার গাড়ি খারাপ হয়ে গেছে, একটু সময় লাগবে কিন্তু আমি পৌঁছে যাব। হ্যাঁ ওকে ওকে। কেউ এগিয়ে আসবে না, কেউ কেউ এগিয়ে আসবে না, আমি বলে দিচ্ছি। হ্যাঁ পিছিয়ে যাও, হ্যাঁ কেউ এগিয়ে আসবে না, পিছিয়ে যাও, পিছিয়ে যা আমি বলছি। সরো, সরে যাও সবাই। সরে যাও সবাই, সরে যাও। পিছিয়ে যাও, সবাই পিছিয়ে যাও। এর অবস্থা তো খুবই খারাপ। এই কি হয়েছে? হ্যাঁ? কি করেছো এর সাথে? হ্যাঁ, কে মেরেছে একে? স্যার, এই গিগার কাউন্টার আর এই পেন ড্রাইভ। কে মেরেছে একে? আমরা কিছু করিনি স্যার, আমরা তো বুঝতেই পারছি না যে এসব হলো কি করে। স্যার হঠাৎ ওর আঙুলগুলো থরথর করে কাঁপছিল আর দুম করে মাটিতে পড়ে গেল। আমরা ভেবেছি ওর হার্ট অ্যাটাক হয়েছে। স্যার, স্যার এ তো মরে গেছে। দয়া, এই দেখো সেই আংটিটা। এই ছুঁচের মধ্যে বিষ ছিল আর এইটা এই আংটির মধ্যে। আর বস, যদি আংটিটা এভাবে ঘোরানো হয় এই পিনটা বাইরে বেরিয়ে আসে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডি বন্ধ করে দিল। এটা তো ওই অর্গানাইজেশনের লোক মনে হচ্ছে। এটা কারা হতে পারে আর কি চায়? আর জানি না এখানে কি কি হতে চলেছে। পরিষ্কার করার ওষুধ স্যার। কেডি স্যার গান গাওয়ার আগে এটা নিত স্যার। আজকেও নিয়েছিলেন? আমি দেখিনি তো স্যার, কিন্তু নিয়েছিলেন হয়তো, কারণ এটা না নিয়ে উনি গানই গাইতেন না। তুমি ছাড়া আর কে কে ছিল এখানে? আমি ছিলাম, আর নীতিশ ভাই সাহেব যিনি এখানের সাউন্ড ইঞ্জিনিয়ার, আর ওনার কুকুর ছিল স্যার। কোথায় এই নীতিশ? জানি না স্যার। ও কেডি সাহেবের লাশ যখন আমি দেখি তখন ও এখানে ছিল না স্যার। আর তারপরে কিছুই জানি না স্যার। তার মানে খুন করে পালিয়েছে? কোনো ফটো বা ফোন নাম্বার আছে নীতিশের? হ্যাঁ স্যার, আজ সকালে আমি সেলফি তুলেছিলাম না, এই দেখুন স্যার। একটু খোঁজ নিয়ে দেখো তো কোথায় লুকিয়ে আছে। আর এই ক্যামেরাটা ওখানে লাগানো ছিল, কি রেকর্ড করছিলে? ওই কেডি স্যার নিজের গান রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়াতে দেয় স্যার, নিজের ফ্যানেদের জন্য। ওনার ফ্যানেদের খুব খারাপ লাগবে স্যার ওনার মৃত্যুর খবর শুনে। ফ্যানেদের তো খারাপ লাগবেই, কিন্তু ওই খুনিরও খারাপ লাগবে যদি ও এই রেকর্ডিং এ থাকে। আর ওই ক্যামেরার ফুটেজ থেকে কিছু পাওয়া গেছে? আরে স্যার, অনেক অনেক ফুটেজ রয়েছে। পঙ্কজ আর পুরবী ভালো করে দেখছে, কিছু না কিছু অবশ্যই পাওয়া যাবে। আপনি কিছু পেলেন? বিষের ব্যাপারে কিছু জানতে পেরেছো যার কারণে কেডি মারা যায়? না, ওর থেকে বেশি কিছু জানতে পারেনি বস। বেশি কিছু জানতে পারেননি স্যার? 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টা, আর এখনো আপনি কিছু জানতেই পারলেন না। সারিকা, তুমি কিছু জানতে পারলে? আরে এটা কোনো ম্যাথের ক্লাস নাকি? 2 × 1 = 2, 2 × 2 = 4। হ্যাঁ ভাই, এটা হচ্ছে ফরেনসিক ল্যাব, এখানে মগজ খাটাতে হয়, মগজ। আরে তুমি কি করে জানবে ভাই যে এখানে কতটা ঘাম ছড়াতে হয়? না, আমরা তো বাইরে হাওয়া খেতে যাই, আমরা কোনো কাজ টাজ তো করিই না। আচ্ছা ঠিক আছে, এবার যতটুকু জানো ততটুকু বলো। দেখো
আপাতত আমি শুধু এইটুকু বলতে পারি যে এর মৃত্যু বিষের কারণেই হয়েছে। আর বিষটা এমন যে খুব তাড়াতাড়ি কাজ করে, মানে 5 মিনিটের মধ্যেই মানুষটা মারা যায়। তাহলে তো সেটা জিঞ্জার ওয়াটারের মধ্যে থাকতেই পারে না, কারণ ওর সেটা 1 ঘন্টা আগে খেয়েছিল। ওই গলা পরিষ্কার করার জন্য যে ওষুধটা ছিল তার মধ্যে কিছু পেলে? না, এই ওষুধগুলো আমি চেক করেছি, এগুলোতে কিছু নেই। আরে তাহলে আর তো কিছু খাওয়া দাওয়াও করেনি ও। আচ্ছা সালুখে, এর শরীরে যে বিষটা, সেটা নিশ্চয়ই খাওয়া দাওয়ার কারণেই গেছে, আর কোনোভাবে যেতে পারে? আরে বস, বললাম তো বেশি ডিটেলস এখন বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, আর একটা কথা, এর মুখের মধ্যে মিউকাস মেমব্রেনে বিষের ট্রেসেস পাওয়া গেছে। আর বস, বেশি সম্ভাবনা তো এইটারই যে খাদ্য পানীয়র ভিতর দিয়েই বিষটা শরীরের মধ্যে গেছে। কিন্তু স্যার, ওখান থেকে ওরা তো বললো যে স্টুডিওতে এ আর অন্য কিছু খাইনি। হ্যাঁ, অভিজিৎ, ওই ক্যামেরার ফুটেজেই জানা যাবে যে কি খেয়েছিল আর কি পান করেছিল। রবি, পুরো ফুটেজটা দেখার দরকার নেই। কেডির মৃত্যুর 5 মিনিট আগের ফুটেজটা দেখতে হবে, পুরো উত্তরটা আমরা পেয়ে যাব। স্যার, শেষের 5 মিনিট? হ্যাঁ, কারণ ডক্টর সালুখে বলছেন 5 মিনিটের মধ্যেই বিষ কাজ করা শুরু করে দেয়। তার মানে তার আগে তো বডিতে বিষ যেতেই পারে না। সেটাই একবার দেখো তো। তাহলে আমরা 56 মিনিট থেকে দেখি। স্টপ, 1 মিনিট। এই দেখো, এই ফ্রেমের মধ্যে ওর মুখের ঠিক পাশে একটা ধোঁয়ার মতো কিছু দেখতে পাচ্ছি। এটা কি? স্যার, মনে হচ্ছে ওই ক্যামেরার লেন্সে কোনো নোংরা লেগেছে। আচ্ছা, ঠিক আছে, চালাও। স্যার, এই কেডি তো কিছু খায় দায় উনি, তাহলে মারা গেল কিভাবে? আচ্ছা, ডক্টর সালুকে আবার কোনো ভুল করলেন না তো? বা হয়তো বিষটা অনেকক্ষণ পরে কাজ করা শুরু করেছে। অভিজিৎ, এটাও তো হতে পারে যে ওই বিষটা অন্যভাবে কেডির শরীরে প্রবেশ করানো হয়েছিল। স্যার, হ্যাঁ ফেডরিক, নীতিশের খবর পেয়ে গেছি। ওর ক্রেডিট কার্ড থেকে এই মাত্র একটা পেমেন্ট হয়েছে। ব্রুনো, স্লো। স্লো। কাম অন ব্রুনো, কাম অন। গেম খেলা বন্ধ কর, এসে গেছে, চল। ইজি, ভেরি গুড। হ্যালো, আপনারই নাম নীতিশ তো? হ্যাঁ, আমারই নাম। কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? আপনাদের আমার সঙ্গে কি দরকার? ডে লাইট রেকর্ডিং স্টুডিওতে তুমি কাজ করো তো? হ্যাঁ, করি। খুন করে খুব তাড়াতাড়ি গা ঢাকা দিয়ে পালিয়ে গেলে যে? হোয়াট ননসেন্স! কার খুন? কেডিকে খুন করে বলছো কার খুন? হোয়াট? কিডি মরে গেছে? কিন্তু কি করে? কিন্তু আজ সকালে তো আমার সঙ্গে স্টুডিওতে রেকর্ডিং করছে। এসেছিল রেকর্ডিং করতে, কিন্তু সে তো আর জানতো না যে নিজের জীবন দিয়ে একটা গান রেকর্ডিং এর মূল্য তাকে চোকাতে হবে। কে মেরেছে ওকে? সেটা তো তুমি বলবে, কারণ খুনটা তুমি করেছো। হোয়াট? আমি কেন মারবো কেডিকে? ওকে মেরে আমার কি লাভ? লাভ না থাকলে তাহলে পালিয়েছিলে কেন? আর হঠাৎ এখানে কেন এলে? আমার কুকুর আমাকে কামড়ে দিয়েছিল, সেই জন্য ইনজেকশন নিতে এসেছিলাম। আবারও মিথ্যে বলছে স্যার। কুকুর খুবই বিশ্বস্ত হয়, ওর মালিককে কেন কামড়াবে? যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখুন, দেখুন। এ তো সত্যি বলছে স্যার, খুব খারাপভাবে কামড়েছে। তোমার কুকুরের নাম কি? ব্রুনো। এমনিতেও খুব শান্ত স্বভাবের কুকুর, কিন্তু আজ সকালে যখন আমি কেডিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম মাইক্রোফোনে, তখন হঠাৎ করে জোরে জোরে ডাকতে লাগলো আর আচমকা আমার পায়ে কামড়ে দিল। স্যার, আমি এরকম শুনেছি যে কুকুরদের কাছে নাকি সিক্সথ সেন্স থাকে, তাই ও জানতে পেরে গেছে মনে হয় যে কেডি খুন হতে চলেছে, সেই জন্য চেঁচাচ্ছিল। এই দাদা বোঝেননি, তাই কামড়ে দিয়েছে। পঙ্কজ, এই যে কথাটা তুই আমাকে বললি, সেই কথাটা এসিবি স্যারকে কখনো বলবি না। কেন? কারণ উনি অন্ধবিশ্বাস একদম পছন্দ করেন না। আজকে সকালে কে কে এসেছিল কেডির সাথে দেখা করতে? ওর ব্যান্ড মেম্বাররা এসেছিল ওর সঙ্গে দেখা করতে। আর আর কে? আর কে এসেছিল? না, কেউ আসেনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, সিআইডি থেকে কিচ্ছু লুকোবে না। তুমি যা জানো তার সবকিছু পরিষ্কার বলে দাও। আসলে কি বলুন তো, স্টুডিওর মালিক রঞ্জিত বাবু এসেছিলেন। তাহলে এই কথাটা এত ভেবে ভেবে বলছো কেন? কারণ ওদের মধ্যে আজ সকালে একটু ঝগড়া হয়েছিল। কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল?
সেই ব্যাপারে আমি কিছু জানি না, কিন্তু আপনারা এটা রঞ্জিত বাবুকে বলবেন না যে আমি আপনাদের কোনো কিছু বলেছি, না হলে খামোখা আমার চাকরিটা চলে যাবে। তুমি তোমার চাকরি নিয়ে চিন্তা করো না, তোমাকে আমরা চাকরি দেব। তুমি শুধু এটা বলো যে এই রঞ্জিতকে কোথায় পাওয়া যাবে। সত্যিই স্যার, আমি খুব খুশি হয়েছি ওর মারা যাবার খবর পেয়ে। কেডি মারা যাবার খবর পেয়ে আমি খুব খুশি হয়েছি। যদি যদি নিজের হাতে আমি ওকে মারতে পারতাম। কেডির প্রতি এত ঘৃণা, কোনো বিশেষ কারণ? কত কারণ শুনবেন আপনি? রাস্তায় ফ্যালফ্যাল করে ঘুরে বেড়াতো। ওকে কেডি আমি বানিয়েছি, আমি। ওর প্রথম মিউজিক কনসার্ট আমি করিয়েছিলাম, ওর প্রথম অ্যালবাম আমি বের করেছিলাম, আর আমারই মাধ্যমে ও প্রথম টিভির অ্যাডভার্টাইজমেন্ট পেয়েছিল। সাফল্য ওর মাথা এমন ঘুরিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে অন্য ম্যানেজার রেখেছিল। তাছাড়া নিজের ব্যান্ডের লোকেদেরও ছেড়ে দিল, আর আমার মেয়েকেও। আপনার মেয়ে? আলিয়া, আমার মেয়ে আলিয়া। ওকে খুব ভালোবাসতো, কেডি ওকেও ঠকিয়ে দিল। তো এত কিছু হওয়ার পরেও আলিয়া ওর বন্ধুদের সঙ্গে কেডির সঙ্গে দেখা করতে স্টুডিওতে গিয়েছিল? হ্যাঁ স্যার, আলিয়া সবাইকে বলে কেডিকে উইশ করে আসাটা ভালো হবে। প্রচুর ঘৃণা করে কেডিকে, তবে মনে হচ্ছে সত্যি কথা বলছে। খুনে করেনি, ওই ব্যান্ডের মধ্যে কেউ আছে যে এই অন্যায় কাজটা করেছে। দেখতে হবে। ও মাই গড! কি হয়েছে স্যার? সরকা দেখো, কেডির মৃত্যু তো বিষের কারণেই হয়েছে, কিন্তু এই বিষ খাদ্য বা পানীয়ের মধ্যে দিয়ে যায়নি ও শরীরে। তাহলে এই বিষটা নাকের ভেতর দিয়ে গেছে। এই বিষটাকে কেডি ইনহেল করেছে। স্যার, এর মানে কেডির মৃত্যু যে ঘরে হয়েছিল ওই রুমে বিষাক্ত গ্যাস ছিল? হ্যাঁ, এক্সাম তো সেই কথাই বলছে, কিন্তু বুঝতে পারছি না সারিকা, ওই রুমের মধ্যে বিষাক্ত গ্যাস গেল কি করে? ওটা তো সাউন্ড প্রুফ স্টুডিও, চারিদিক থেকে একদম বন্ধ থাকে, তবু এই বিষাক্ত গ্যাসটা এই রুমটা তো একেবারে সিল প্যাক। যদি গ্যাস লিক করে তাহলে ওই দরজা থেকে করবে, কিন্তু এই দরজাটা তো বন্ধ ছিল। এই গ্যাসটা লিক করেছে তো করেছে কোথা থেকে? পঙ্কজ, মনে হয় এসির ভেইন থেকে। একবার এসির ভেইনটা চেক করো তো। এতগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখা আছে এখানে, অনেকক্ষণ বাজানোর পর গরম হয়ে যায় নিশ্চয়ই। না স্যার, এগুলো অ্যানালগ বেসড মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা থেকে হিট প্রডিউস হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এই এসিটা একদম পারফেক্ট, ওতে কোনো প্রবলেম নেই? শিওর? কেউ এসির গ্যাসের সাথে কোনো রকম কিছু করেনি তো? শিওর স্যার, 100%। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে এসির যে ইউনিট হয় সেটা 1 বে ইউনিট। তো কেউ যদি গ্যাস লিক এখানে করেও থাকে তাহলে ওখানেও হওয়া উচিত। ওখানে কিন্তু হয়নি, যা হওয়ার এখানেই হয়েছে। অদ্ভুত ব্যাপার, না এসি নিয়ে কেউ নাড়াঘাটা করেছে, না ঘরে কোনো ভেন্ট আছে, মাথায় ঢুকছে না। তাহলে এই বিষাক্ত গ্যাস এলোটা কোথা থেকে? হয়তো ওই গ্যাস গ্যাস নয়, ভেপার ছিল। ভেপার? হ্যাঁ, আমরা কেডির ফুটেজে দেখেছিলাম না, ওর মুখের সামনে একটা ধোঁয়ার মতন এসে গিয়েছিল। এই বিষাক্ত গ্যাসটা ওই ভেপারই ছিল। চলো সেটা না হয় মেনে নিলাম পুরবি, যে বিষ গ্যাসে নয় ভেপারে ছিল, কিন্তু প্রশ্নটা কিন্তু রয়েই গেল যে এই ভেপার, বিষাক্ত ভেপার ঘরের মধ্যে এলো কিভাবে? শুনলাম কেডিকে নিয়ে আপনাদের নাকি প্রচুর অভিযোগ ছিল। স্যার, অভিযোগ থাকবে না কেন? আমাদের গ্রুপই ছেড়ে দিয়েছিল।
আর নিজের কেরিয়ার তৈরি করতে নিজে একাই বেরিয়ে পড়েছিল। তো এই সামান্য ব্যাপারের জন্য ওকে তোমরা খুন করবে? না স্যার, এ আপনি কি বলছেন? কেডিকে মারার কথা তো আমরা দুঃস্বপ্নেও ভাবতে পারি না। স্যার, আমরা সবাই একসাথে ইঞ্জিনিয়ারিং করছিলাম। মিউজিক শুধুমাত্র আমাদের শখ স্যার, কিন্তু কেডি আমাদের ভেতরে ট্যালেন্ট চিনতে পেরেছিল আর এই ব্যান্ডের সাথে যুক্ত করেছিল। আজ সকালেই আমি ওর সাথে দেখা করতে গেছিলাম, আর আমি যদি আগে জানতাম যে কেডির সাথে এই সব কিছু হবে, আমি ওকে ছেড়ে আসতামই না। কেডি যখন এই ব্যান্ডটা ছেড়ে দিল তাহলে ওর সঙ্গে দেখা করতে গেছিলে কেন? স্যার, ওকে বেস্ট উইশেস দেওয়ার জন্য। আর স্যার, আমি তো অ্যাকচুয়ালি ওর কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। ক্ষমা? কি কারণে? স্যার, অ্যাকচুয়ালি কেডি আমাদের ব্যান্ড ছেড়ে দিয়েছিল আর তারপরে ও লীলাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, যে কারণে আমাদের ব্যান্ড ভেঙে গেছিল স্যার। এখানে আমরা একসঙ্গে থাকলে জীবনে কত কিছু একসঙ্গে করতে পারি। সরি কেডি, কিন্তু আমার কাছে অ্যাম্বিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ লয়্যালটি। আর এমনিতেও তোর মতো আমি এই ব্যান্ডের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। বিশ্বাসঘাতকতা? ও গড লীলা, আমরা একসঙ্গে থেকে অনেক কিছু করতে পারি। আর এই ব্যান্ডে কি পড়ে আছে? বেকার লোকজন এখানে। জাস্ট মুভ অন। ও ওয়াও, তো এইগুলো এখন সব বেকার না? ভুলে গেছিস না তুই আমাদের সবাইকে সিলেক্ট করেছিস এই ব্যান্ডের জন্য? সেটা অন্য সময় ছিল, আর সেই সময় আলিয়ার বাবার থেকে আমার ইনভেস্টমেন্টটা দরকার ছিল। বুঝতে পারছিস না, আমাদের দুজনের জন্য। গড, মানি, ইনভেস্টমেন্ট, এর থেকে বেশি তুই আর কিছু ভাবতে পারিস? যতটুকু আমি ভাবছিলাম না, ওর থেকে অনেক গুণ বেশি সেলফিশ তুই। লীলা, Let me go! আই লাভ ইউ লীলা। আমি তোকে ছাড়া কিচ্ছু করতে পারবো না। তোর কাউকে কোনোভাবে দরকার নেই আর। ইনফ্যাক্ট তুই সব থেকে বেশি সেলফিশ। আই হেট ইউ। লীলা, স্টপ।